আমার স্নেহের দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমরা শুরু করছি। ইতিপূর্বে আমরা প্রথম অধ্যায়ের ভিডিওটা দেখিয়েছি এবং প্রথম অধ্যায়ে বিভিন্ন ইউনিট এবং তার সাব ইউনিট এগুলো আলোচনা করেছি। এই ভিডিওতে আমি দ্বিতীয় অধ্যায়ের বিভিন্ন ইউনিট এবং তার সাব ইউনিট এগুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় ছিল মূলত সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। আমরা প্রথমে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে 19 শতকের বাংলা। এই 19 শতকের বাংলায় বিভিন্ন সংস্কার আন্দোলন এবং সামাজিক প্রতিফলন, এই বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে দেখো, এই অধ্যায়ে 19 শতকের বাংলার 5টা ইউনিট রয়েছে। 5টা ইউনিটের মধ্যে প্রথম সাময়িকপত্র, সংবাদপত্র ও সাহিত্যে সমাজের প্রতিফলন। দ্বিতীয় ইউনিট শিক্ষা সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তৃতীয় ইউনিট সমাজ সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। চতুর্থ ইউনিট ধর্ম সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এবং পঞ্চম ইউনিট বাংলার নবজাগরণ। এই 5টা ইউনিটের আবার প্রত্যেকটা ইউনিটের বেশ কতকগুলো সাব ইউনিট রয়েছে। দেখো, প্রথম যে ইউনিটটা আমরা বলেছিলাম সাময়িকপত্র, সংবাদপত্র ও সাহিত্যে সমাজের প্রতিফলন, তার রয়েছে 5টা সাব ইউনিট। এই 5টার মধ্যে 3টে রয়েছে পত্রিকা, যেমন বামাবোধিনী, হিন্দু পেট্রিয়ট, গ্রামবার্তা প্রকাশিকা। একটি ব্যঙ্গ সাহিত্য রয়েছে হুতুম প্যাঁচার নকশা, আর একটি নাটক নীল দর্পণ। দ্বিতীয় যে ইউনিটটা রয়েছে তারও বেশ কতকগুলো সাব ইউনিট রয়েছে, 7টা সাব ইউনিট রয়েছে। যেমন প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব, ইংরেজি শিক্ষার প্রসার, নারী শিক্ষা ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পাশ্চাত্য শিক্ষা এবং সে সম্পর্কে রামমোহন ও রাধাকান্ত দেবের ভূমিকা, পাশ্চাত্য শিক্ষা বিষয়ে ডেভিড হেয়ার, ড্রিঙ্কওয়াটার বিটনের ভূমিকা, অর্থাৎ ভারতীয় দুজন মনীষী এবং পাশ্চাত্যের দুজন মনীষী বা পাশ্চাত্যের দুজন ব্যক্তি, তাদের ভূমিকা। সেই সঙ্গে রয়েছে কলকাতা মেডিকেল কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। তৃতীয় ইউনিট যেটা রয়েছে সমাজ সংস্কার, তার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। সেখানে রয়েছে ব্রাহ্ম সমাজের উদ্যোগ, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন, নববঙ্গ গোষ্ঠী, বিধবা বিবাহ আন্দোলন, হাজী মোহাম্মদ মহসিন। চতুর্থ ইউনিট ধর্ম সংস্কার আন্দোলনে, এখানেও রয়েছে 5টি সাব ইউনিট। ব্রাহ্ম আন্দোলনের বিবর্তন ও বিভাজন, রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের ভূমিকা, স্বামী বিবেকানন্দের ভূমিকা, লালন ফকির এবং বিজয়কৃষ্ণ গোস্বামীর ভূমিকা। আর 5 নম্বর যে ইউনিট বাংলার নবজাগরণ, তার কোনো বিভাজন নেই, আমরা সেটা নিয়ে আলাদা করে আলোচনা করব। তাহলে এবারে আমরা মূল আলোচনায় চলে যাই, অর্থাৎ আমাদের প্রথম যে পার্টটা রয়েছে, প্রথম যে ইউনিটটা রয়েছে সাময়িকপত্র, সংবাদপত্র ও সাহিত্যে সমাজের প্রতিফলন, আমরা সেই ইউনিটটা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে একটা ছক এসেছে, ছকটা সুন্দর করে দেখো। যদি এই ছকটা মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের পুরো বিষয়টা সম্পর্কে, অর্থাৎ এই ইউনিটটা সম্পর্কে তোমাদের একটা সুন্দর ধারণা তৈরি হয়ে যাবে। মাঝখানে দেখো লেখা আছে 19 শতকীয় সাহিত্য ও পত্রপত্রিকা, অর্থাৎ আমরা যেটা দেখেছিলাম 19 শতকের বিভিন্ন সংবাদপত্র, সাময়িকপত্রে সমাজের প্রতিফলন, সেটা। তার মধ্যে আমি বলেছিলাম 3টে পত্রিকা রয়েছে, বামাবোধিনী, হিন্দু পেট্রিয়ট, গ্রামবার্তা প্রকাশিকা। রয়েছে একটি ব্যঙ্গ সাহিত্য হুতুম প্যাঁচার নকশা, আর একটা নাটক নীল দর্পণ। প্রত্যেকটা সম্পর্কে আমরা আলাদা আলাদা করে একটু আলোচনা করি, এই ছকটা থেকে আমরা বেরিয়ে যাই। এবারে প্রত্যেকটা এই 5টা যে বিষয়, 5টা যে সাব ইউনিট, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আলোচনা করছি। দেখো, প্রথম যে সাব ইউনিটটা ছিল সেটা হচ্ছে বামাবোধিনী। মনে রাখার জন্য খুব সংক্ষিপ্ত, আমরা ক্লাসে যখন পড়াবো বা পরে যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে তখন ডিটেলস হবে, কারণ প্রত্যেকটা উপবিভাগ নিয়ে একটা করে ক্লাস হতে পারে। কিন্তু এখানে যেহেতু আমরা ছোট্ট একটা জায়গায় পুরো বিষয়টা, পুরো চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের একটা কনসেপ্ট তৈরি করার চেষ্টা করছি, সেই জন্য খুব ছোট করে। বামাবোধিনী পত্রিকা 19 শতকীয় সাহিত্য ও পত্রপত্রিকার মধ্যে একটি পত্রিকা। প্রথম প্রকাশ হয়েছিল 1863 খ্রিস্টাব্দে, সম্পাদক উমেশচন্দ্র দত্ত। এই পত্রিকার গুরুত্ব
সমকালীন সমাজে নারীদের বিভিন্ন সমস্যার প্রতিফলন, নারী শিক্ষার বিস্তার সম্পর্কে আলোচনা, বিভিন্ন লেখিকার লেখা প্রকাশ করে অনুপ্রেরণা দান, আর নারীদের গৌরবজনক কাজের খবর তুলে ধরা। এটা হচ্ছে মামাবোধিনী পত্রিকার খুব ছোট্ট একটা স্ক্রিপ্ট বা মনে রাখার জন্য খুব ছোট্ট ভাবনা, যে এইটুকু মনে রাখলেও মামাবোধিনী পত্রিকা সম্পর্কে তোমার একটা ধারণা থাকবে। দ্বিতীয় সাব ইউনিট যেটা, সেটা ছিল হিন্দু পেট্রিয়ট। এটাও 19 শতকীয় একটি পত্রিকা। এটা প্রথমে সাপ্তাহিক, পরে দৈনিক হিসাবে প্রকাশিত হয়েছিল। প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। প্রথম সম্পাদক যেহেতু দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই সম্পাদক, এরকম একটা প্রশ্ন হতে পারে, সম্পাদক কে ছিলেন? সেক্ষেত্রে তোমরা লিখবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। প্রথম প্রকাশ হয়েছিল 1853 খ্রিস্টাব্দে। এই পত্রিকার গুরুত্ব: সমকালীন বাংলায় মানুষের উপর সরকার ও পুলিশের অত্যাচারের কাহিনী প্রকাশ, বহুবিবাহের বিরোধিতা, নীলকর সাহেবদের অত্যাচারের বিরোধিতা, সমকালীন সমাজের বিভিন্ন সমস্যার প্রতিফলন। এটা ছিল হিন্দু পেট্রিয়ট পত্রিকার খুব সংক্ষিপ্ত একটা আলোচনা। নেক্সট, তৃতীয় যে পত্রিকা, সেই পত্রিকা হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা। এই পত্রিকা ছিল প্রথমে মাসিক হিসাবে প্রকাশিত হতো, তারপরে পাক্ষিক এবং শেষে দৈনিক হিসাবে প্রকাশিত হয়েছিল। কুষ্টিয়া থেকে এটা প্রকাশিত হয়েছিল। প্রথম প্রকাশ ঘটেছিল 1863 খ্রিস্টাব্দে। সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার, যিনি ইতিহাসে কাঙ্গাল হরিনাথ নামে পরিচিত ছিলেন। হরিনাথ মজুমদারের প্রকৃত নাম হরচন্দ্র মজুমদার। গুরুত্ব: এই পত্রিকার গ্রাম বাংলার মানুষের দৈনন্দিন জীবন এবং গ্রাম বাংলার মানুষের নারী সমাজের সমাজ ব্যবস্থার বিভিন্ন সমস্যার বাস্তব প্রতিফলন ঘটেছিল এই পত্রিকার মাধ্যমে। এবার আমরা ব্যঙ্গ সাহিত্যের কথা বলেছিলাম। হুতুম প্যাঁচার নকশা, কালীপ্রসন্ন সিংহের লেখা। এটি প্রথম প্রকাশিত হয়েছিল 1861 খ্রিস্টাব্দে। তোমরা জানো কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতুম প্যাঁচা। সেই ছদ্মনামে তিনি এই ব্যঙ্গ রচনা প্রকাশ করেছিলেন। মূলত এই রচনার গুরুত্ব ছিল 19বিংশ শতাব্দীর কলকাতার বাবু সমাজের জীবনযাপন প্রণালী, সমাজ দর্পণ, কলকাতার বাবু শ্রেণীর মানুষের জীবনযাপনের প্রতি বা বিশৃঙ্খল জীবন বা উচ্ছৃঙ্খল জীবনের প্রতি লেখক যে সমালোচনামূলক আলোচনা করেছিলেন, যে ব্যঙ্গাত্মক আলোচনা করেছিলেন, সেটা কিন্তু এই গ্রন্থে পাওয়া যায়। নেক্সট, পরেরটা ছিল একটা নাটক। আমরা বলেছিলাম নীল দর্পণ নাটক। এই নাটকের রচয়িতা ছিলেন দীনবন্ধু মিত্র। নাটকটি প্রকাশিত হয়েছিল ঢাকা থেকে। প্রথম প্রকাশিত হয়েছিল 1860 খ্রিস্টাব্দে। এই নাটকটি একমাত্র নাটক, বাংলা ভাষায় লেখা একমাত্র নাটক যেটা ইংরেজিতে অনুবাদ হয়েছিল, প্রথম অনুবাদ হয়েছিল। ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, যদিও বা নাটকটি প্রকাশিত হয়েছিল জেমস লংয়ের নামে। এই নাটকের গুরুত্ব: নীলকরদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ভাব সকলের মধ্যে তৈরি করা, স্বদেশী আন্দোলনের সূত্রপাত করা, ইংরেজদের মুখোশ খুলে দেওয়া। অর্থাৎ নীল দর্পণ নাটক ছিল নীল বিদ্রোহের পরিপ্রেক্ষিতে। নীল বিদ্রোহ, আমাদের দেশে নীলকর সাহেবরা যে ধরনের অত্যাচার করেছিল কৃষকদের উপর, সেই অত্যাচারের কাহিনীর একটা টুকরো ছবি এখানে তুলে ধরা হয়েছিল, যার মাধ্যমে সমাজের অন্যান্য মানুষের প্রতি, সমাজের তথাকথিত বিভিন্ন খেটে খাওয়া নিরন্ন যে মানুষ যারা অত্যাচারিত হয়েছিল ইংরেজদের দ্বারা, তাদেরকে উজ্জীবিত করা, তাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার প্রসার ঘটানো এবং ইংরেজ বিরোধী একটা মানসিকতা তৈরি করাই ছিল এই নাটকের মূল উদ্দেশ্য। তাহলে দেখো, প্রথম পার্টটা আমরা কিন্তু আলোচনা করে দিলাম। অর্থাৎ যে প্রথম ইউনিট, আমরা বলেছিলাম যে 5টা ইউনিট, সেই 5টা ইউনিটের মধ্যে প্রথম যে ইউনিটটা ছিল সংবাদপত্র, সাময়িকপত্র এবং সাহিত্যে সমাজের প্রতিফলন, তার যে 5টা সাব ইউনিট ছিল সেটা আমরা আলোচনা করলাম। এবারে দ্বিতীয় যে ইউনিট শিক্ষা সংস্কার, তার বৈশিষ্ট্য পর্যালোচনা। এবারে এর যে সাব ইউনিটগুলো রয়েছে, সেই সাব ইউনিটগুলো আমরা আলোচনা করব। তাহলে দ্বিতীয় ইউনিটের বিভিন্ন সাব ইউনিট আলোচনা করব। দেখো, দ্বিতীয় ইউনিট হচ্ছে শিক্ষা সংস্কার, তার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। দেখো, এখানেও একটা ছক করা আছে। প্রথমে রয়েছে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব। প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের মধ্যে কী কী ছিল আমরা সবাই জানি, বা তোমরা জানো, বা আমরা যখন পড়াবো, ক্লাসে যখন ক্লাস করা হবে তখন আরও ডিটেলসে এগুলো আলোচনা করা হবে। এখানে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। 1813 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা সনদ, যে সনদে এদেশে শিক্ষাক্ষেত্রে 1 লক্ষ টাকা ব্যয় করার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই অর্থ ব্যয় কোন শিক্ষা খাতে হবে, প্রাচ্য না পাশ্চাত্য, তা নিয়ে দ্বন্দ্ব লক্ষ্য করা যায়।
সেই দ্বন্দ্ব নিরসনের জন্য 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি গঠিত হয়। তথাপি দ্বন্দ্ব সমাধান হয়নি। এক শ্রেণীর মানুষ বা এক শ্রেণীর শিক্ষাবিদ যারা এদেশীয় শিক্ষার প্রসারের কথা বলেছিলেন তারা প্রাচ্যবাদী বা ওরিয়েন্টালিস্ট, আরেক শ্রেণীর যারা পাশ্চাত্য শিক্ষার প্রসারের কথা বলেছিলেন তারা ইংলিশিস্ট বা পাশ্চাত্যবাদী নামে পরিচিত। তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। এই দ্বন্দ্বই প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব নামে পরিচিত। এই দ্বন্দ্বের অবসান ঘটেছিল 1835 খ্রিস্টাব্দে টমাস বেবিংটন মেকলের মিনিট অনুযায়ী। মেকলে মিনিট যেটাকে বলা হয়, সেই মেকলে মিনিট অনুযায়ী যে সুপারিশ করা হয়েছিল সেই সুপারিশের ভিত্তিতে এই সমস্যার সমাধান ঘটেছিল। আমাদের দেশে ইংরেজি শিক্ষা প্রসারের ক্ষেত্রে যে সরকারি উদ্যোগগুলো ছিল সেই সরকারি উদ্যোগগুলোর ক্ষেত্রে আমরা আলোচনা করব। প্রথমে 1835 খ্রিস্টাব্দের মেকলে মিনিট, তারপর 1839 খ্রিস্টাব্দের অকল্যান্ড মিনিট, যেখানে দেশীয় শিক্ষার উপরও গুরুত্ব দেওয়া হয়েছিল। 1842 খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল এই দেশীয় শিক্ষা ব্যবস্থাকে সুচারুরূপে পরিচালনা করা। 1844 খ্রিস্টাব্দে, এখানে নেই, 1844 খ্রিস্টাব্দে হার্ডিঞ্জ ঘোষণা হয়েছিল। বড়লাট লর্ড হার্ডিঞ্জ একটা ঘোষণা জারি করেছিলেন যেখানে ইংরেজি জানা বা ইংরেজি ভাষা শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। 1854 খ্রিস্টাব্দে বড়োক কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড এদেশের শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে একটা দলিল প্রকাশ করেছেন যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত, সেটাও আলোচনা করা হবে, এর ডিটেলস আলোচনা করা হবে। এবং 1882 খ্রিস্টাব্দে হান্টার কমিশন গঠিত হয়েছিল, অর্থাৎ 1854 খ্রিস্টাব্দের উডস ডেসপ্যাচের বৃহত্তর রূপ বা তার কিছু সংশোধন ওখানে কিন্তু লক্ষ্য করা গেছিল। আমরা এগুলো হচ্ছে সরকারি শিক্ষার ব্যাপার। বেসরকারি উদ্যোগের ক্ষেত্রে আমি বলেছিলাম কিছু এদেশীয় মনীষীর কিছু উদ্যোগ ছিল আর কিছু বিদেশি ব্যক্তির কিছু উদ্যোগ ছিল, এটা আমরা বলেছিলাম। এদেশীয় ব্যক্তির মধ্যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যে উদ্যোগগুলো লক্ষ্য করা হলো তার মধ্যে আমরা প্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলবো। অবশ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগটা ছিল নারী শিক্ষার ক্ষেত্রে। নারী শিক্ষার ক্ষেত্রে তিনি একটা তহবিল গঠন করেছিলেন। প্রথমে নারী শিক্ষা ভাণ্ডার নামে একটা তহবিল গঠন করেছিলেন। তারপর তিনি যখন স্কুল পরিদর্শক হয়েছিলেন তখন 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। স্ত্রী শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে বেথুন সাহেবকে সাহায্য করেছিলেন বেথুন স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে। এছাড়াও বিভিন্ন জেলায় আরও কিছু বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। 1872 খ্রিস্টাব্দে মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছিলেন। পাশাপাশি এদেশে নারী শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে সংস্কৃত কলেজের গাড়িতে তিনি বিজ্ঞাপনও দিয়েছিলেন। সেই বিজ্ঞাপনটা এমনই ছিল যে কন্যা পে এবং পালনীয়া পুত্র নিয়ন্তি যত্নত্ব। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে রামমোহন রাধাকান্ত দেব এদেশীয় দুই বিখ্যাত মানুষ যাদের উদ্যোগ ছিল। রামমোহন রাধাকান্ত দেবের ক্ষেত্রে মূলত 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় তাদের অবদান। রামমোহনের অবদান নিয়ে যদিও বা বিতর্ক আছে, কিন্তু রাধাকান্ত দেবের প্রত্যক্ষ অবদান ছিল। হেয়ারকে সাহায্য করা, ডেভিড হেয়ার যিনি এদেশে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন তাকে সাহায্য করা। 1822 খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করা রামমোহনের উদ্যোগ। 1823 খ্রিস্টাব্দে লর্ড আর্মহার্স্টকে লেখা রামমোহনের চিঠি। 1826 খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা। এছাড়া স্কুল বুক সোসাইটি এবং হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে তিনি যুক্ত ছিলেন, এটাও কিন্তু বলা হয়েছে হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা 1853 খ্রিস্টাব্দে। এগুলো ছিল রামমোহন এবং রাধাকান্ত দেবের উদ্যোগ। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যে বিদেশি দুই মনীষীর উদ্যোগ ছিল তার মধ্যে ডেভিড হেয়ার এবং ড্রিঙ্কওয়াটার বিটন। ডেভিড হেয়ারের ক্ষেত্রে বলতে পারি 1817 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা, 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় অবদান, পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা, আরপুলি বাংলা মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা, 1818 খ্রিস্টাব্দে স্কুল সোসাইটি প্রতিষ্ঠা এবং 1849 খ্রিস্টাব্দে কলকাতায় ফিমেল স্কুল স্থাপনের ক্ষেত্রে ড্রিঙ্কওয়াটার বিটনের অবদান। এগুলো আলোচনা করা হবে কলকাতা মেডিকেল কলেজ সম্পর্কে, যেটি 1835 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, যা এশিয়ার দ্বিতীয় উল্লেখযোগ্য পাশ্চাত্য ধাঁচের চিকিৎসাবিদ্যা গ্রহণের কেন্দ্র ছিল। প্রথমটি ছিল ইকোল মেডিসিন পন্ডিচেরি, দ্বিতীয়টি কলকাতা মেডিকেল কলেজ। মতিলাল সিলের উদ্যোগে, মতিলাল সিলের জমির দানে এটি গড়ে উঠেছিল 1835 খ্রিস্টাব্দে। এই মেডিকেল কলেজের প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন MJ ব্রামলে, প্রথম মুসলিম ডাক্তার রহিম খান, প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী বসু গাঙ্গুলি এবং 1836 খ্রিস্টাব্দে
এই মেডিকেল কলেজের উদ্যোগে মধুসূদন গুপ্ত প্রথম শব ব্যবচ্ছেদ করেছিলেন। আরও ডিটেলস আলোচনা করা হবে। রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, শিক্ষা সংস্কারের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। এই উল্লেখযোগ্য প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল 1857 খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচের সুপারিশ অনুযায়ী। এখানে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। প্রথম গ্র্যাজুয়েট ছিলেন যদুনাথ বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম মুসলিম স্নাতক ছিলেন দিলওয়ার হোসেন আহমদ খান। প্রথম এমএ পরীক্ষা 1861 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম এমএ এখান থেকে পাশ করেছিলেন চন্দ্রমুখী বসু। এই হচ্ছে মোটামুটিভাবে শিক্ষা সংস্কার, তার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এবার আমরা তৃতীয় যে ইউনিটটা আছে সেই ইউনিটটা এই ইউনিটের ডিটেলসটা এখানে কিন্তু রয়েছে। দেখো, ইংরেজি শিক্ষা প্রসারের সরকারি উদ্যোগ আমরা একটু আগে আলোচনা করেছিলাম। পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব, 1813 সালে সনদ আইন, অর্থ ব্যয় নিয়ে দ্বন্দ্ব, 23-এ জনশিক্ষা কমিটি। ইংরেজি শিক্ষা প্রসারের ক্ষেত্রে এগুলো এখানে যে জিনিসগুলো রয়েছে আমরা সেগুলো আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি পরবর্তী পার্টে যেটা শিক্ষা সংস্কারে নারী শিক্ষা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। আলোচনা করেছি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগে ডেভিড হেয়ার বিটনের অবদান। আলোচনা করেছি রামমোহন এবং রাধাকান্ত দেবের অবদান। দেখো, যেগুলো আমরা ওই ছকটায় আলোচনা করেছিলাম তার প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে আবার এখানে আলোচনা করা হয়েছে। আলোচনা করা হয়েছে কলকাতা মেডিকেল কলেজ সম্পর্কে। দেখো, যা সেখানে বলেছি আমি আগে, সেই জিনিসগুলো আবার এখানে তুলে ধরা হয়েছে। রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। সবগুলো জিনিস আমরা ওই ছকটা থেকে যে আলোচনা করেছিলাম সেই ছকটাই আবার ডিটেলস এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। অর্থাৎ যদি ছকটাকে সুন্দর করে মনে রাখতে পারো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার পুরো চ্যাপ্টারটা সম্পর্কে বা পুরো ইউনিটটা সম্পর্কে, এক একটা ছক এক একটা ইউনিট ধরে করা হয়েছে, সেই ইউনিটগুলোকে মনে রাখার ক্ষেত্রে এই ছকগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী। এবারে দেখো, পরেরটাই চলে যাই আমরা, থার্ড ইউনিটে চলে যাব। দুটো ইউনিট আলোচনা করে দিয়েছি, এবার তৃতীয় ইউনিট আলোচনা করব। তৃতীয় ইউনিটে কী ছিল? সমাজ সংস্কার, তার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই সমাজ সংস্কার, তার বৈশিষ্ট্য ও পর্যালোচনার 5টা সাব ইউনিট রয়েছে। ব্রাহ্ম সমাজের উদ্যোগ, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন, নব্যবঙ্গ গোষ্ঠী, বিধবা বিবাহ আন্দোলন, হাজী মোহাম্মদ মহসিন। তাহলে 5টা, এই 5টা সাব ইউনিটকে আমরা দেখো সেই ছক, একই রকম ছক আবার একটা আনছি। দেখো এই ছকে রয়েছে পরপর 5টা জিনিস, যে 5টা জিনিস আমরা ওখানে বললাম এখানে সেই 5টা জিনিসই কিন্তু রয়েছে। সমাজ সংস্কারী ব্রাহ্ম সমাজের উদ্যোগ রয়েছে, বহু বিধবা বিবাহ আন্দোলন বিদ্যাসাগর, রয়েছে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন, নব্যবঙ্গ আন্দোলন, হাজী মোহাম্মদ মহসিন। প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আলোচনা করছি। দেখো, তাহলে প্রথম আমরা আলোচনা করছি সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের উদ্যোগ। এই ব্রাহ্ম সমাজের উদ্যোগের মধ্যে কি কি রয়েছে? সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের আন্দোলন। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রামমোহন রায়। 1828 খ্রিস্টাব্দে তিনি ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেছেন, যেটা 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়েছিল। সামাজিক কুপ্রথার বিরুদ্ধে আন্দোলন। রামমোহনের পর দেবেন্দ্রনাথ, কেশবচন্দ্র সেন, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, এদের অবদান ছিল এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে। জাতিভেদ প্রথা, বহুবিবাহ, বাল্যবিবাহ, সন্তান বিসর্জন, এই সমস্ত কুপ্রথার বিরুদ্ধে আন্দোলন এদের অন্যতম উদ্যোগ ছিল। তত্ত্ববোধিনী পত্রিকার মাধ্যমে সামাজিক সচেতনতা, সামাজিক কুপ্রথার বিরুদ্ধে প্রচার করা। রামমোহনের আরেকটি উদ্যোগ বা সমাজ সংস্কার আন্দোলনের ক্ষেত্রে আরেকটি উদ্যোগ যেটা ছিল, লক্ষ্য করা গেছিল, সেটা ব্রাহ্ম আন্দোলন হিসাবে বা ব্রাহ্ম সমাজও সেক্ষেত্রে জড়িয়েছিল, সেটা হচ্ছে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন। মূলত ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার অনেক আগের থেকেই বা রামমোহনের আগমনের বা রামমোহনের আন্দোলনের অনেক আগের থেকেই আমাদের দেশে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। 1799 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরির হাত ধরে এই আন্দোলনের সূচনা ঘটেছিল। 1803 খ্রিস্টাব্দে এই বিষয়ে ফোর্ট উইলিয়াম কলেজে একটি বিতর্কের আয়োজন হয়েছিল এবং 1829 খ্রিস্টাব্দে পরবর্তী সময়ে 1815 খ্রিস্টাব্দ থেকে রামমোহনের আন্দোলন শুরু হয়েছিল এবং রামমোহনের আন্দোলনের সুবাদে 1829 খ্রিস্টাব্দে রেগুলেশন 17 পাস হয়েছিল এবং এই আইন সতীদাহ প্রথা বিরোধী আইন তৈরি হয়েছিল। সতীদাহ ব্যাপারটা কী ছিল এখানে লেখা আছে, দেখো, স্বামীর জীবন্ত চিতায়, মানে মৃত স্বামীর
স্বামী মারা গেলে তার চিতায় জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারার প্রথা, এটাই ছিল সতীদাহ। রামমোহন বিভিন্ন পুস্তিকা প্রকাশ এবং শাস্ত্রের ব্যাখ্যার মাধ্যমে প্রমাণ করেছিলেন সতীদাহ অশাস্ত্রীয়, এবং বড়লাট লর্ড বেন্টিংকের সহায়তায় সতীদাহ নিষিদ্ধ হয়েছিল। এই হচ্ছে ব্রাহ্ম সমাজের নেতৃত্বে বা ব্রাহ্ম সমাজের সামান্য কিছু উদ্যোগে মূলত রামমোহনের সমাজ সংস্কার আন্দোলনে রামমোহনের উদ্যোগে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন। এবারে দ্বিতীয় পাঠ দেখো, দ্বিতীয় পাঠে রয়েছে কি, বিধবা বিবাহ আন্দোলন, বিদ্যাসাগর, এটা আলোচনা করব। আর রয়েছে নব্যবঙ্গ আন্দোলন। বিধবা বিবাহ আন্দোলনে প্রথমে বিদ্যাসাগরের কথা আমরা আলোচনা করি। বিদ্যাসাগর বাল্যবিবাহের কুফল, বাল্যবিবাহের ফলশ্রুতি হিসাবে যে বিধবা হতো সেই বিধবাদের দুর্দশা এবং সেই দুর্দশা থেকে তাদেরকে বের করে আনার উদ্যোগ গ্রহণ করেছিলেন। শাস্ত্রের ব্যাখ্যা দিয়ে নারীর পুনর্বিবাহের প্রমাণ দেখিয়েছিলেন তিনি। পুনর্বিবাহ শাস্ত্রসম্মত এটা প্রমাণ করেছিলেন পরাশর সংহিতা থেকে ব্যাখ্যা দিয়ে। বিভিন্ন পুস্তিকা এবং প্রবন্ধ প্রকাশের মাধ্যমে জনমত গঠনের চেষ্টা করেছিলেন বিদ্যাসাগর মহাশয়, এবং 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন প্রণয়ন করেছেন 15 নম্বর রেগুলেশন পাস করে। প্রথম বিধবা বিবাহ শ্রীশচন্দ্র, এটার নামটা একটু ভুল আছে, এটা শ্রীশচন্দ্র এবং কালীমতী দেবী। এছাড়া আরেকটি উল্লেখযোগ্য বিবাহ ছিল, সেটাও বলে দিই। ঈশ্বরচন্দ্রের পুত্র নারায়ণচন্দ্র বা ঈশানচন্দ্র, বিভিন্ন বইতে দেখবে বিভিন্ন রকম নাম আছে, তার সঙ্গে ভবসুন্দরীর বিবাহ। এছাড়াও বিদ্যাসাগর নিজ উদ্যোগে অনেকগুলি বিধবার বিবাহ দিয়েছিলেন। দ্বিতীয় আলোচনা করব সমাজ সংস্কার আন্দোলনের ক্ষেত্রে নব্যবঙ্গ আন্দোলনের কথা বলবো। এই নব্যবঙ্গ আন্দোলনের যিনি পুরুষ ছিলেন তিনি হচ্ছেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও 1809 খ্রিস্টাব্দে তার জন্ম। 1827 বা 28 খ্রিস্টাব্দে হিন্দু কলেজে যোগদান করেন এবং ওই বছরই একাডেমিক অ্যাসোসিয়েশন নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেন। নব্যবঙ্গ আন্দোলনের মূল বিষয় কী ছিল? অর্থাৎ যারা নব্যবঙ্গ মানে ডিরোজিওর যারা অনুগামী, যারা ডিরোজিওর অনুগত ছাত্রগোষ্ঠী, তারা নব্যবঙ্গ নামে পরিচিত। তারা আমাদের দেশের যে কুসংস্কারগুলো রয়েছে, যে পুরাতন যে রীতিগুলো রয়েছে, তার বিরোধিতা করে নতুন সমাজ গঠনে উদ্যোগী হয়েছিল। লক, হিউম, টমপেইন, রুশো এদের আদর্শে এই গোষ্ঠী যুক্তিবাদ ও স্বাধীন চিন্তার সমর্থক হিসাবে কাজ করেছিল। এছাড়াও এই গোষ্ঠী অস্পৃশ্যতা, সতীদাহ প্রথা, মূর্তি পূজা এগুলির বিরুদ্ধাচরণ করে আন্দোলন গড়ে তুলেছিল। ভারতবর্ষের ইতিহাসে সমাজ সংস্কার আন্দোলনের ক্ষেত্রে নব্যবঙ্গদের গুরুত্বপূর্ণ অবদান ছিল, যদিও বা এক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতাও ছিল, ত্রুটি ছিল, যে ত্রুটির কারণে এই আন্দোলন দীর্ঘস্থায়ী হতে পারেনি। এগুলো আমরা যখন পড়াবো ডিটেলসে আলোচনা করব। রয়েছে হাজী মোহাম্মদ মহসিন, যিনি সমাজ সংস্কার আন্দোলনের ক্ষেত্রে একজন বিখ্যাত মানুষ। তার জন্ম হয়েছিল 1732 খ্রিস্টাব্দে, মৃত্যু 1812 খ্রিস্টাব্দে। দানবীর হিসাবে খ্যাতি লাভ করেছিলেন এবং 1806 খ্রিস্টাব্দে সমস্ত সম্পত্তি দরিদ্র মানুষের মধ্যে তিনি দান করেছিলেন। হুগলির ইমামবাড়া, হুগলির মহসিন কলেজ, জুবলি ব্রিজ, তারপরে বিভিন্ন রকম মাদ্রাসা, মক্তব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, ওভারসিজ ব্যাংক বা মহসিন বৃত্তি প্রদান, এসবই কিন্তু হাজী মোহাম্মদ মহসিনের দানে এখনও পর্যন্ত চলছে। সুতরাং একজন দানবীর হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে, সমাজ সংস্কারের পুরোধা পুরুষ হিসাবে হাজী মোহাম্মদ মহসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। নেক্সট, এবারে আমরা পরের ইউনিটটাতে চলে যাব। 3টে ইউনিট আলোচনা করলাম আমরা, এবার আমরা 4 নম্বর ইউনিটে চলে যাব। দেখো 4 নম্বর ইউনিটে কী ছিল? ধর্ম সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই ধর্ম সংস্কার তার বৈশিষ্ট্য পর্যালোচনার মধ্যে যে 5টি বিষয় রয়েছে, একটা হচ্ছে ব্রাহ্ম আন্দোলন, তার বিবর্তন এবং বিভাজন, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, লালন ফকির, বিজয়কৃষ্ণ গোস্বামী। এই 5 জন সম্পর্কে আমরা একে একে আলোচনা করব। দেখো সেই একটা ছক আমরা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যেমন আমরা ছক করেছিলাম, এখানেও আমরা ছক করেছি। ছকটা ভালো করে খেয়াল করে নাও, দেখবে প্রত্যেকটা ছকে কিন্তু খুব ছোট্ট করে এখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে। যেহেতু এখানে সবগুলো একসঙ্গে আছে, সেটাকে আলাদা আলাদা করে আমরা আলোচনা করে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ব্রাহ্ম সমাজ। এই ব্রাহ্ম সমাজের কথা আমরা আলোচনা করব। 19বিংশ শতকে দেখো ব্রাহ্ম আন্দোলন যেটা,
একেশ্বর মূল উদ্দেশ্য কী ছিল? এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল একেশ্বরবাদের প্রচার, পৌত্তলিকতার বিরোধিতা, সামাজিক কুসংস্কার দূরীকরণ। এটা ছিল মূল উদ্দেশ্য ব্রাহ্ম সমাজের। এবং ব্রাহ্ম আন্দোলনের ক্ষেত্রে বেশ কতকগুলো বিবর্তন ঘটেছিল, কতকগুলো ভাগ হয়ে গেছিল পরপর। প্রথম বিভাজন ঘটেছিল 1866 খ্রিস্টাব্দে। দুটো ভাগে ভাগ হয়েছিল। আদি ব্রাহ্ম সমাজ, দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে এটি ছিল, আর অপরদিকে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে গঠিত হয়েছিল ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। পরে 1878 খ্রিস্টাব্দে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ আবার দুটো ভাগে বিভক্ত হয়েছিল। একটা হচ্ছে সাধারণ ব্রাহ্ম সমাজ, যার প্রতিষ্ঠাতা ছিলেন শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, বিজয়কৃষ্ণ গোস্বামী প্রমুখ। আর একটি ছিল নববিধান ব্রাহ্ম সমাজ, কেশবচন্দ্র সেনের নেতৃত্বে। এই হচ্ছে ব্রাহ্ম সমাজের বিভাজন। এটা কিন্তু আমরা খুব ছোট্ট করে বিভাজনটা শুধু আলোচনা করছি, কিন্তু প্রত্যেকটি বিভাজন কেন হয়েছিল, কি কারণে, কোন সময়ে হয়েছিল, কাদের নেতৃত্বে, সেগুলো কিন্তু ক্লাসে যখন আলোচনা হবে তখন কিন্তু ডিটেলসে আলোচনা হবে। নেক্সট, দ্বিতীয় যেটা রয়েছে, দ্বিতীয়টা হয়েছে আমরা যেটা আলোচনা করব বলেছিলাম স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তবাদ এবং শ্রীরামকৃষ্ণ। সর্বধর্ম সমন্বয় এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, তার মূল বক্তব্য ছিল ঈশ্বর এক, অদ্বিতীয়, যত মত তত পথ। এই বক্তব্য তথাকথিত সমাজ জীবনের উপর, তথাকথিত সমাজের উপর যে প্রভাব বিস্তার করেছিল, যেমন ধর্মীয় সমন্বয়ের আদর্শ প্রসারের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জাতিভেদের যে কঠোরতা ছিল আমাদের সমাজে, সেই জাতিভেদের কঠোরতা হয়তো সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়নি, কিন্তু কিছু আংশিকভাবে হলেও, কিছুটা হলেও কিন্তু শিথিলতা লাভ করেছিল। তার প্রিয়তম শিষ্য স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের প্রভাব আমাদের সমাজের যে জাতিভেদ, আমাদের সমাজের যে কুসংস্কার, আমাদের সমাজে যে উচ্চ নীচ ভেদাভেদ ছিল, সেই ভেদাভেদ অর্থাৎ সমাজে একটা নতুন দিশা জাগাতে শুরু করেছিল। ভেদাভেদ দূর করে সমাজকে নতুন আদর্শে গড়ে তুলতে সাহায্য করেছিল। জনমানসে মানব কল্যাণের আদর্শের প্রচার ঘটেছিল, যেটা স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত নামে পরিচিত। মূলত তার বক্তব্য ছিল সর্বত্রই ব্রহ্মের উপস্থিতি রয়েছে, শিব জ্ঞানে জীব সেবাই মানব জীবনের প্রধান আদর্শ হওয়া উচিত। অর্থাৎ প্রত্যেকটি জীবের মধ্যেই কিন্তু ঈশ্বরের অবস্থান রয়েছে, তাই প্রত্যেকটি জীবকে সেবা করা, প্রত্যেকটি জীবকে ভালোবাসাই হচ্ছে ঈশ্বরকে ভালোবাসা বা ঈশ্বরকে শ্রদ্ধা করার উপায়। এটাই ছিল নব্য বেদান্তের আদর্শ। নেক্সট, পরেরটা আমরা আলোচনা করব। পরের যার কথা আলোচনা করব তিনি মূলত বিজয়কৃষ্ণ গোস্বামী, আরেকজন ছিলেন লালন ফকির। ধর্মীয় সংস্কার আন্দোলনের দুজন বিখ্যাত মানুষ। বিজয়কৃষ্ণ গোস্বামীর বক্তব্য খুব পরিষ্কার বক্তব্য। তিনি গোসাইজি নামে পরিচিত ছিলেন, ব্রাহ্ম সমাজে যোগদান করেছেন, পরবর্তী সময়ে ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে নব্য বৈষ্ণব সম্প্রদায় প্রতিষ্ঠা করেছেন। তার বক্তব্য ছিল ধর্মে ধর্মে কোনো বিরোধ নেই, প্রতিটি ধর্মের মধ্যে একটা সমভাব বিরাজ করছে, প্রত্যেকটি ধর্মের শেষ কথা কিন্তু একই কথা। প্রভাব ধর্মীয় সমন্বয়ের আদর্শ প্রসার এবং জাতিভেদের কঠোরতার আংশিক শিথিলতা লক্ষ্য করা গেছিল। সমাজে যে জাতিভেদ দীর্ণতা ছিল, সমাজে যে জাতিভেদ প্রথা ছিল, জাতিভেদের যে কঠোরতা ছিল, সেটা কিছুটা হলেও কিন্তু শিথিল হয়েছিল। অপরদিকে লালন ফকির, যিনি সাধক বাউল নামে পরিচিত ছিলেন, তার বক্তব্য মানুষে মানুষে, ধর্মে ধর্মে, নারী পুরুষের মধ্যে ভেদাভেদ ঠিক নয়, কারণ নারী বা পুরুষ প্রত্যেকেই ঈশ্বরের সৃষ্টি। ধর্মীয় সহনশীলতার কথা তিনি প্রচার করেছিলেন। ধর্মের মধ্যে একটা আদর্শ রয়েছে, স্বাভাবিক শান্তিপূর্ণভাবে জীবনযাপন করা, অহিংস নীতি অবলম্বন করা, নৈতিকতা অবলম্বন করা, এগুলোর মাধ্যমে জনমানসে পরিবর্তন আসবে। তার গানের মধ্য দিয়ে তিনি এই আদর্শকে প্রচার করেছেন। তার গানের মাধ্যমে তিনি সমাজে যে কুসংস্কার ছিল, সমাজে যে ধর্মীয় গোঁড়ামি ছিল, সমাজে যে জাতিভেদ প্রথার কঠোরতা ছিল, তাকে দূর করার চেষ্টা করেছিলেন। এই হচ্ছে তোমার চতুর্থ যে ইউনিটটার কথা আমি বলেছিলাম, সেই চতুর্থ ইউনিটের আলোচনাটা কিন্তু এখানে শেষ হল। এইবারে আর একটা ইউনিট রয়েছে, সেটা হচ্ছে পঞ্চম ইউনিট, বাংলার নবজাগরণ। এই বাংলার নবজাগরণটা আমরা আলোচনা করব। দেখো, বাংলার নবজাগরণটা আমরা আলাদা করে একসঙ্গেই আলোচনা করব, কারণ ওর সাব ইউনিটগুলো আমরা কিন্তু আর আলাদা করে আলোচনা করব না। আমরা প্রথমে এই নবজাগরণ সম্পর্কে যেটা জানবো, যে নবজাগরণ কি, এটা আগে জানতে হবে। বাংলার নবজাগরণ কি, তার প্রকৃতি বা চরিত্র কি, এবং তার ত্রুটি কোথায়। এই জিনিসগুলো বাংলার নবজাগরণের উপর আলোচনা হবে। আসলে
নবজাগরণ কথাটা মূলত ফরাসি রেনেসাঁ শব্দ থেকে এসেছে, যার বাংলা অর্থ হচ্ছে নবজাগরণ। রেনেসাঁ থেকেই নবজাগরণ কথাটাই এসেছে। পঞ্চদশ এবং ষোড়শ শতাব্দীর ইউরোপীয় যুক্তিবাদ, মানবতাবাদ এগুলির প্রভাবে ভারতীয় চিন্তার জগতে, ভারতীয় জনমানসে, বাংলার জনমানসে যে নতুন চিন্তা ও চেতনার সূত্রপাত হয়েছিল, তাই নবজাগরণ নামে পরিচিত। আসলে নবজাগরণ কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে নতুনভাবে জেগে ওঠা, অর্থাৎ আমাদের মানসিকতার যে জাগরণ, মানসিকতার যে স্ফুরণ, মানসিকতার যে পরিবর্তন, সেটাই। বাংলার নবজাগরণে কি বলা হয়েছিল? বাংলার নবজাগরণ কি? আসলে 19 শতকে বাংলায় যে পরিবর্তনগুলো হয়েছিল, পাশ্চাত্য শিক্ষার প্রভাব, বৈজ্ঞানিক চিন্তাভাবনা, যুক্তিবাদ এগুলোর প্রভাবে যে পরিবর্তনগুলো এসেছিল, সেটাকেই নবজাগরণ বলে মনে করা হয়েছিল। সম্ভবত অধ্যাপক সুশোভন সরকার প্রথম নবজাগরণ শব্দটি ব্যবহার করেছিলেন। পাশ্চাত্য শিক্ষার প্রভাব, 19 শতাব্দীর বাংলার সমাজ, ধর্ম, সংস্কৃতির প্রভৃতি ক্ষেত্রে যে অগ্রগতি ঘটেছিল, সেটাই নবজাগরণ নামে পরিচিত। বাংলার নবজাগরণের ক্ষেত্রে রামমোহন রায়, বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর এদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। বাংলার নবজাগরণের প্রকৃতি বা চরিত্র কী? এক্ষেত্রে দুটো ভিন্ন মত রয়েছে। একটা হচ্ছে বাংলার নবজাগরণ প্রকৃত নবজাগরণ, আরেকটা মত হচ্ছে বাংলার নবজাগরণ প্রকৃত নবজাগরণ নয়। যারা প্রকৃত নবজাগরণ বলে বলছেন, তারা যে যুক্তিগুলো খাড়া করেছেন, তারা বলেছেন এই নবজাগরণে মানসিক স্ফুরণ এবং সংস্কার প্রক্রিয়া লক্ষ্য করা গেছিল। এই নবজাগরণে ঐতিহাসিক হিসাবে যদুনাথ সরকার তার একটা বক্তব্য পেশ করেছিলেন। এই নবজাগরণের ক্ষেত্রে সুশোভন সরকার তার সপক্ষে যুক্তি পেশ করেছেন। অপরদিকে যারা বলেছেন প্রকৃত নবজাগরণ নয়, তারা বলেছেন এই নবজাগরণ তথাকথিত নবজাগরণ, সো-কল্ড রেনেসাঁ। আবার অনেকে বলেছেন এই নবজাগরণ ইউরোপীয় নবজাগরণের সমতুল্য নয়, কারণ ইউরোপীয় যে ধরনের নবজাগরণ হয়েছিল আমাদের দেশে তা হয়নি বা বাংলায় তা হয়নি। আবার কেউ কেউ বলেছেন এটা মূলত ঐতিহাসিক প্রতারণা, কেবলমাত্র বিভিন্ন পুস্তক পুস্তিকা, ইতিহাস গ্রন্থ এগুলোতেই বারবার করে নবজাগরণ কথাটাকে প্রচার করা হয়েছিল। আদপে কিন্তু নবজাগরণ আমাদের দেশে বা বাংলায় সে অর্থে ঘটেনি। কিছু ত্রুটি ছিল নবজাগরণে, যেমন আমি বলেছিলাম আগে, বাংলার নবজাগরণ ইউরোপীয় নবজাগরণের মতো নয়, কারণ দুটোর ক্যারেক্টার আলাদা, দুটোর চরিত্র সম্পূর্ণ আলাদা। কারণ বাংলার নবজাগরণ হচ্ছে শহর কেন্দ্রিক, এখানে গ্রামের কোনো ভূমিকা ছিল না, কিন্তু ইউরোপীয় নবজাগরণ ছিল সর্বব্যাপী। বাংলার নবজাগরণ মূলত বর্ণ হিন্দুদের, এখানে মুসলিম সমাজ অপাঙ্ক্তেয়, মুসলিম সমাজ এই নবজাগরণকে গ্রহণ করেনি। আর বাংলার নবজাগরণের সার্বিক প্রসার হয়নি। এটা একটু আগে আমি বললাম যে সমাজে সমস্ত শ্রেণীর মানুষ, যারা দরিদ্র খেটে খাওয়া মানুষ, যারা প্রান্তিক মানুষ, তাদের মধ্যে নবজাগরণের কোনো প্রভাব পড়েনি। তারা নবজাগরণ বলতে কি বোঝায়, কি বিষয় এটা, আদৌ তারা এই বিষয়ে আগ্রহীও ছিল না, আর তারা জানতেও পারেনি। এই হচ্ছে তোমাদের 5টা ইউনিট। দ্বিতীয় অধ্যায়ে আমরা খুব সংক্ষিপ্ত করে আলোচনা করেছি, মূলত একটা ছোট্ট ধারণা তৈরি করার জন্য। প্রত্যেকটা পার্ট নিয়ে যখন ক্লাস হবে, তখন কিন্তু প্রত্যেকটা পার্ট নিয়ে ডিটেলস আলোচনা যখন হবে, তখন কিন্তু এগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে যদি এই ছোট স্কেচটা তোমার মাথায় থাকে। তোমরা এই ছোট স্কেচটা, এই যে ছকগুলো তৈরি করা আছে, এই ছকগুলোকে যদি মাথায় রাখতে পারো, খুব সহজে অনুধাবন করার চেষ্টা করো, তাহলে কিন্তু পুরো বিষয়টা সম্পর্কে তোমাদের ধারণা তৈরি হবে। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়টা সম্পর্কে আলোচনা করলাম। ইতিপূর্বে আমরা প্রথম অধ্যায় আলোচনা করেছিলাম। প্রথম অধ্যায়ে তোমাদের কতটা সাহায্য হয়েছে সেটা আমি বলতে পারবো না, সেরকম কোনো ফিডব্যাক আমি পাইনি, কোনো কমেন্টও তোমাদের থেকে পাইনি। দ্বিতীয় অধ্যায়টা পুরোপুরিভাবে আমরা আলোচনা করলাম ছোট্ট করে। এগুলোর আলাদা আলাদা ক্লাস কোনো সময় করা হবে বা থাকতে পারে। যে চ্যানেলটা দেওয়া আছে সোনা এডুকেশন অ্যান্ড আর্ট, সেখান থেকে তোমরা দেখতে পারো। সেখানে বেশ কিছু ক্লাস রয়েছে, যে ক্লাসগুলো আলাপ আলোচনা করা হয়েছে, ডিটেলসে আলোচনা করা হয়েছে। এটা শুধুমাত্র একটা পুরো চ্যাপ্টার সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা তৈরি করার জন্য এটা দেওয়া হলো। যাক, সবাইকে আবারও আন্তরিক ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।